এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কাব্য, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা আপু, বলো। তুমি তো পড়াশোনা শেষ করেছো, আমার কোম্পানিতেও জয়েন হয়েছো। এখন আমাদের একটাই চাওয়া, তোমাকে বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখে মরতে চাই। সেটা তো খুব ভালো কথা, বিয়ে দাও। আমি কি না করেছি নাকি? আগে তো আমাদের পুরো কথাটা শোনো। কি কথা বলো। আমার ছোটবেলার এক বন্ধু ছিল, সে মারা গেছে। তার একটা মেয়ে আছে, খুব ভালো মেয়ে। আমি মৃত্যুর আগে বন্ধুকে কথা দিয়েছিলাম, তার মেয়েকে তোর বউ করে আনবো। বাবা মায়ের কথা শুনে মাথায় বাজ পড়লো কাব্যের। এখন সে কি করবে? সে তো আমাকে ভালোবাসে। কাব্য মহা দুশ্চিন্তায় পড়ে গেল। তাকে চুপ থাকতে দেখে তার মা বলল, কি রে, কি হলো? কিছু বলছিস না যে? আসলে হয়েছে কি আম্মু, আর কোনো কথা নেই, কালকে আমরা মেয়েটাকে দেখতে যাব, তুই রেডি থাকিস। তোমরা যাও, আমি যাব না। কেন যাবি না? এই তো বললি তুই বিয়েতে রাজি। কাব্য বাবার রাগী চিৎকার শুনে ভয়ে চুপসে গেল। তাই আর সাহস করে তমার কথা বলতে পারল না। মায়ের পেছনে এসে আস্তে আস্তে বলল, আসলে আব্বু, তোমরা যাও। তোমরা যাকে আমার জন্য পছন্দ করবে সেই বেস্ট হবে। এই না হলে আমার ছেলে। আচ্ছা, তাহলে কালকে আমি আর তোর মা গিয়ে দেখে আসবো। ওকে। কাব্যের বাবা মা চলে গেল। কাব্য মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি হলো তার সাথে? সে তো এই বিয়েতে রাজি নয়, কিন্তু এই কথা তার বাবা মাকে কিভাবে বোঝাবে? ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই চাচির ঝাড়ি খেলেও কথা। ঘুম ঘুম চোখে বাইরের দিকে তাকালো। হয়তো একটু আগেই ফজরের আজান হয়েছে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘরের সর্ব কাজকর্ম শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিবে। তাই আর দেরি না করে উঠে পড়ল সে। কথার বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মা 6 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সেই থেকে চাচা চাচির সাথেই থাকেও। কথার বাবার রেখে যাওয়া বিশাল সম্পত্তির পরেও এইবারের কাজের মেয়ের মতো তাকে থাকতে হয়। চাচা তাকে খুব ভালোবাসেন, কিন্তু চাচি দু চোখেও সহ্য করতে পারেন না। দ্রুত সব কাজকর্ম শেষ করলো সে। এরপর রেডি হয়ে তার চাচুর কাছে গিয়ে বলল, চাচ্চু, আমি কলেজে গেলাম। এ নে মা, এই টাকাটা রাখ, কোনো কাজে লাগবে। 2000 টাকা এগিয়ে দিয়ে কথাটা রফিক সাহেব বললেন। এরই মধ্যে ওর চাচি এসে জোরে বসলো। কথা চাচি এসে তার স্বামীকে উদ্দেশ্য করে জোর গলায় বলল, ওর তো এখান থেকে ওখানে যেতে 20 টাকা খরচ হয়, এত টাকা দিয়ে কি করবে? তোমাকে কথা বলতে বলছি, এ নে মা। কথা টাকাগুলো নিতে চাইলেও ওর চাচা জোর করে নিতে না চাইলেও ওর চাচা জোর করে ওর হাতে ধরিয়ে দেয়। কথা টাকাগুলো নিয়ে ভার্সিটিতে চলে আসলো। এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ে সে। ক্যাম্পাসে আসতেই ইমার সাথে দেখা। ইমা কথার একমাত্র বেস্ট ফ্রেন্ড, সেই সাথে ওর বাবা কথার বাবার ছোটবেলাকার বন্ধু। ইমা হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলল, কি রে, তোর আসতে এত লেট হলো কেন? আরে আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই। আর কত মিথ্যা বলবি বল? আর এরকম মিথ্যা বলে কতদিন কাটবে? হয়েছে, আর এত পাকনামি করতে হবে না। এখন চল, ক্লাস শুরু হয়ে যাবে। চল। ক্লাস শেষ করে ইমা আর কথা বেরিয়ে ক্যান্টিনে গেল। সকালে খেয়ে আসেনি কথা। ক্যান্টিনে বসতেই কথা ইমার হাত ধরে বলল, তুই তো প্রতিদিন আমাকে খাওয়াস, আজকে আমি বিল দিব। কেন? তুই দিবি কেন? আজকে আসার সময় চাচ্চু কিছু টাকা দিছে, আমি টাকা দিয়ে কি করব? যেটা দিচ্ছে থাক, কাজে লাগবে। আমি কিন্তু এখন রাগ করব। আচ্ছা, বিল দিস। এরপর দুজনে নাস্তা করে বেরিয়ে গেল। এরপর সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ওরা, কারণ কথার জন্য অন্য কোথাও যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কথা বাড়িতে ঢুকতেই দেখলো কিছু লোক বসে আছে। কথা বাড়িতে ঢুকে তাদের সালাম করে উপরে গেল। একটু পর কথার চাচি আসলেন। আজ তার মুখ বেশ হাসি হাসি। কথা অবাক হলো। তার চাচি বেশ নরম গলায় তাকে বললেন, কথা মা, এই শাড়িটা পরে একটু নিচে আসো তো। কথার চাচির কথা আগামাতে কিছুই বুঝলো না ও, কারণ এর আগে কখনোই তার চাচি তার সাথে এইরকম ব্যবহার করেনি। সব সময় অপায়া অলক্ষী বলে গালাগালি করত। কথা চুপচাপ শাড়িটা হাতে নিয়ে নিল। তার চাচি রুম থেকে যাওয়ার সময় তার দিকে ফিরে একটা মুচকে হাসি দিল। কথা তো পুরোই রোবট হয়ে গেছে। এই প্রাণীর এত পরিবর্তন কেমনে হলো? কথা শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়ালো। হয়তো অনেকদিন এভাবে নিজেকে দেখা হয়নি ওর। কোমল মুখটা কষ্টের কারণে মলিন হয়ে গেছে। শাড়ি পরে নিচে আসলো কথা, মনে কিছুটা সংশয় নিয়ে। আসতেই বসে থাকা একজন লোক বলল, কেমন আছো কথা মামনি? জি আলহামদুলিল্লাহ, ভালো। আমাকে চিনতে পেরেছো তুমি?
জি না। আমি রাজীবের ছোটবেলার বন্ধু আশফাক আহমেদ। জি, আপনি কি আশফাক আঙ্কেল? ছোটবেলায় আপনার কথা অনেক শুনেছি। মাশাল্লাহ ভাই, কথা মামনিকে আমাদের অনেক পছন্দ হয়েছে। আশা করি আমার ছেলে কাব্যেরও পছন্দ হবে। কথাটা শুনে যেন বাজ পড়লো কথার মাথায়। তার এতক্ষণের আশঙ্কায় সত্যি হলো। কিন্তু সে তো এখন বিয়ে করতে চায় না, সে তো পড়ালেখা করতে চায়। তাই সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে চলে আসলো। রুমে এসে কান্নায় ভেঙে পড়লো কথা। আজ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে ওর। তারা থাকলে হয়তো আজ কথার পক্ষে কথা বলতো, কিন্তু তারা তো পৃথিবী ছেড়ে চলে গেছে। ওদিকে কাব্যের মা কথার এমন চলে যাওয়া দেখে কিছুটা অবাক হলো। কথার চাচা চাচির দিকে তাকিয়ে বলল, কি হলো কথা, এভাবে চলে গেল কেন? মনে হয় লজ্জা পাচ্ছে। আচ্ছা, আমি দেখতেছি। কথার চাচু কথার মোর রুমে আসলেন। কথা বিছানায় শুয়ে কাঁদছে। তা দেখে কথার চাচা তাড়াতাড়ি করে কাছে এসে বললেন। কি হয়েছে মামনি, কান্না করছো কেন? কথা উঠেই তার চাচাকে জড়িয়ে ধরে আবারও কান্নায় ভেঙে পড়ল। কথা চাচা চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তখন কথা কাঁদতে কাঁদতে বলল, চাচু, আমি এই বিয়ে করব না। আমি পড়ালেখা করতে চাই। দেখো মা, আশফাক ভাই তোর বাবা ছোটবেলার বন্ধু, আর কাব্য খুব ভালো ছেলে। আর তুই ওখানে গিয়েও পড়ালেখা করতে পারবি। এখানে থেকে কেন নিজের জীবনকে ধ্বংস করবি? এর চেয়ে বরং কাব্যকে বিয়ে কর, সুখী হবি। কথা কোনো কথা বলতে পারছে না, শুধু কান্না করছে। তার চাচা তাকে অনেক বোঝালেন। অবশেষে কথা রাজি হলো বিয়ে করতে, কিন্তু তাকে অবাক করে দিয়ে 3 দিন পরেই বিয়ের ডেট ঠিক করা হলো। কথার চাচা অনেক জোর করলেন যাতে বিয়েটা একটু পিছিয়ে নেওয়া হয়। তিনি নিজের একমাত্র ভাতিজার বিয়েটা একটু বড় করেই দিতে চান, কিন্তু তাতে বাদ সাধলেন কথার চাচি আর কাব্যের মা। তাদের ইচ্ছা বিয়েটা পরিবারের লোকজনের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। কথার চাচি না হয় টাকা খরচ ভেবে বিয়ের আয়োজন করতে দেননি, কিন্তু কাব্যের মা কেন এমন করলেন তা বুঝলো না কেউই। অবশেষে কথার বিয়েটা হয়েই গেল, কিন্তু কার সাথে সেটা তো জানা হলো না। কথার শুধু নামটাই শুনেছে, কোনোদিন মানুষটাকে দেখেনি ও। বাসর ঘরে বসে নিজেদের সদ্য বিবাহের স্বামীর অপেক্ষা করছে কথা। মনের মধ্যে অজানা এক কৌতূহলেই বাসা বেঁধেছে। কে সেই পুরুষ? একটু পর দরজা লাগানোর শব্দে ফিরে তাকালো কথা। একজন সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। কথা উঠে গিয়ে সালাম করলো। লোকটা বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা পালন হলো। নীরবতা ভেঙে কাব্য বলল, দেখুন মিস কথা, আমি আরেকজনকে ভালোবাসি। শুধুমাত্র আমার বাবার কথা রাখতে গিয়ে আপনাকে বিয়ে করেছি। তাই প্লিজ আমার কাছে স্বামীর অধিকার আশা করবেন না। বাসর রাতে স্বামীর কাছে এমন কথা শুনে ভাঙা মনটা কাব্যের ধ্বংস হয়ে গেল কথার। সে শুধু নীরব হয়ে কথাগুলো শুনছিল। কথার এবার যেন রাগ হলো। চরম বিরক্তিতে ভ্রুযুগল কুঁচকে এলো ওর। খানিকটা কড়া গলায় প্রশ্ন করলো, তাহলে কেন আমার জীবনটা নষ্ট করলেন? আই এম সরি, আসলে আপনার জীবন আমি নষ্ট করতে চাইনি। আপনার বাবা আমার বাবাকে কথা দিয়েছিল আমাদের বিয়ে দিবে, তাই আব্বু জোর করে রাজি করিয়েছে। চিন্তা করবেন না, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্সের কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল কথার। কি করবে সে? ওই বাড়িতে গেলে চাচি তাকে খুন করে ফেলবে। কথা এসব ভাবনায় মগ্ন হলো। বিয়ের রাতে এমন ভয়ঙ্কর বিষণ্ণ কল্পনা করতে চায়নি সে দুনিয়ার কেউই। কাব্য দাঁড়িয়ে না থেকে চেঞ্জ করে নিল। কথা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তখন কাব্য কথার কাছে এসে বলল, মিস কথা, দেখুন আপনি এরকম করবেন না, শুয়ে পড়ুন। কথা আর কোনো দিকে না তাকিয়ে ফ্রেশ হয়ে নিজের লাগেজ থেকে কাপড় বের করলো। এরপর চেঞ্জ করে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লো। তাকে বিছানায় শুতে দেখে কাব্য বলল, দেখুন আমি আপনার সাথে এক বেড শেয়ার করতে পারবো না। বালিশটা দিন, আমি সোফায় ঘুমাচ্ছি। আরে না, এটা তো আপনার বেড। আপনি কেন সোফায় ঘুমাবেন? আপনি বরং এখানে ঘুমান, আমি সোফায় যাচ্ছি। কাব্যর মানবতা দেখে তো দূর থাক, খুশি হলো। সে সোজা বিছানায় শুয়ে পড়লো। আর কথা একটা বালিশ আর কাঁথা নিয়ে সোফায় চলে গেল। কিন্তু সোফায় শুয়ে কিছুতেই ঘুম আসছে না তার। কষ্টের সময় চোখের ঘুম স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবার মতো। এটা কথা আজ উপলব্ধি করতে পারলো। কোনো মতে শেষ রাতে গিয়ে হালকা একটু চোখ বন্ধ হলো তার। কিন্তু ফজরের আজান শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। কথা নামাজ পড়ে বিছানার কাছে গিয়ে দেখলো কাব্য বাচ্চাদের মতো করে শুয়ে আছে। এই অবস্থায় ছেলেটাকে দেখতে অনেকটা কিউট লাগছে। ছেলে মানুষ এতটা ফর্সা হয় তাই প্রথম দেখলো কথা। কথা চুপচাপ কাব্যর দিকে তাকিয়ে থাকে। কত স্বপ্ন ছাদ ছিল তার জীবনে। আশা ছিল লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু না, সবার স্বপ্ন তো আর পূরণ হয় না।
কথার বেলায় তাই, বাস্তবতা এটাই। আমাদের মনের আকাশে সাজতে হাজারো রঙের প্রয়োজন হয়, কিন্তু মনের আকাশে কালো মেঘ জমানোর জন্য একটা ছোট দুঃখই যথেষ্ট। সেখানে সেখানে কথার জীবনের অর্ধেকটা সময় তো কেটেছে শুধু দুঃখের মাঝে। এতদিন কষ্ট ছিল শারীরিক, কিন্তু এখন শারীরিক কষ্ট হলেও এক আকাশ পরিমাণ মানসিক কষ্টও এসে ভিড় জমিয়েছে তার জীবনে। এই কষ্টের পাহাড় থেকে সে কিভাবে রক্ষা পাবে? কিছুক্ষণ এসব ভেবে সে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো কথা। সকালের স্নিগ্ধ আলোয় মুখের উপরে পানির ছিটা পড়তে চোখ খুলল কাব্য। চোখ মেলতেই সামনে এক ভয়ঙ্কর রূপসীকে আবিষ্কার করলো। কোমর অব্দি লম্বা চুল বেয়ে পানি পড়ছে, মুখের উপরে হালকা জলের ছাপ। অসাধারণ লাগছে মেয়েটাকে। কাব্য হাঁ হয়ে তাকিয়ে আছে কথার দিকে, কিন্তু হঠাৎই করে তমার কথা মনে হতেই চোখ ফিরিয়ে নিল কাব্য। তমা কাব্যের গার্লফ্রেন্ড। কাব্য অনেক দিন ধরেই ভালোবাসে তমাকে। এবার কাব্য একটু বিরক্তি নিয়ে কথাকে বলল, কি হলো, সকাল সকাল কি শুরু করেছেন? ঘুমোতে দেবেন না নাকি? সরি, আসলে হয়েছে, আর বিশ্লেষণ করতে হবে না। বলে কাব্য উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে নেমে গেল কাব্য। একটু পর কথাও আসলো একটা কালো শাড়ি পরে। কাব্যের বাড়িতে তেমন কেউ নেই, ওর বাবা মা আর কাজের দুজন লোক, এই হলো তাদের পরিবার। কথাকে দেখে তার শ্বশুর হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি মামনি, কেমন লাগছে আমাদের বাসা? জি, অনেক সুন্দর। বুঝলে মামনি, তোমাকে আমরা এনেছি আমাদের এই বাদরটাকে যাতে নিজের আঁচলে বেঁধে রাখতে পারো, সেজন্য। শাশুড়ির কথায় কাব্যের দিকে তাকালো কথা। কাব্যের মুখটা যেন জানি ফ্যাকাশে লাগছে। কথা বুঝতে পারলো কাব্যের এসব ভালো লাগছে না, তাই আর কথা না বাড়িয়ে দ্রুত নাস্তা করে রুমে চলে আসলো। কথা রুমে এসে দেখলো কাব্য ব্যালকনিতে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। কথার মনে হচ্ছে কিছুটা রাগ হচ্ছে ওর, কিন্তু কেন? একটু পর কাব্য এসে তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। এটা দেখে কথা জিজ্ঞাসা করলো, আপনি কি কোথাও যাচ্ছেন? এটা বলেই কাব্য বেরিয়ে আসলো। এদিকে কথার চোখ ভিজে আসছে। সে তো এমন চায়নি, তাহলে বারবার তাকেই কেন কষ্ট পেতে হয়? কাব্য সোজা তার গার্লফ্রেন্ড তমার বাড়িতে আসলো। কাব্য তমার রুমের সামনে এসে দরজায় নক করলো। তমা মুখে কান্না কান্না ভাব এনে দরজা খুলে দেয়। তমাকে এভাবে দেখে কাব্য উত্তেজিত হয়ে বলে, তমা, তুই প্লিজ রাগ করো না, আমাকে আব্বু জোর করে বিয়ে করিয়েছে। আমি কি তোমার কাছে কিছু শুনতে চেয়েছি? সোজা আমার বাসা থেকে বেরিয়ে যাও। তমা প্লিজ, আমাকে ভুল বোঝো না, আমি এখনো তোমাকেই ভালোবাসি। ওই মেয়েটার সাথে বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। যে করেই হোক বিয়েটা তো হয়ে গেছে, এখন তুমি চলে যাও। তোমার বউ জানলে ব্যাপারটাকে ভালোভাবে দেখবে না। আমি তোমাকে ভালোবাসি তমা, তোমাকে ছাড়া কাউকে আমি নিজের বউ হিসেবে মানি না। কিন্তু তোমার বউ? ওকে আমি ডিভোর্স দিব। তোমার বাবা মা আমাকে কিছুতেই মেনে নেবে না। তারা যে মেয়েকে পছন্দ করে এনেছে তাকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করবে, আর তারা সেটা মেনে নেবে? এটা তুমি ভাবলে কি করে? সেটাই তো সবচেয়ে বড় সমস্যা, কি করে যে আব্বু আম্মুকে বোঝাবো। ওয়েট, এক কাজ করি, চলো আমরা পালিয়ে যাই। তমা কথাটা শুনে কিছুটা থমকে যায়। সে ভাবেনি কাব্য তাকে এই মুহূর্তে এইসব প্রস্তাব দিবে। সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তমা মনে মনে বলে, পালিয়ে গিয়ে কি নিজের পায়ে নিজে কুড়াল মারবো? আমার তো মূল লক্ষ্যই তোমার বাবার সেই বিশাল সম্পত্তি নিজের করে নেয়া। পালিয়ে গেলে কি সেটা সম্ভব হবে? কি হলো তমা, কথা বলছো না কেন? দেখো বাবু, আমরা যদি পালিয়ে যাই তাহলে তোমার আব্বু আম্মু, আমার আব্বু আম্মু সবাই অনেক কষ্ট পাবে। আমি তাদেরকে কষ্ট দিতে পারবো না। তাহলে এখন আমরা কি করব? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো ভেতরে গিয়ে বলছি সব। বলেই তমা কাব্যকে টেনে নিজের রুমের ভিতরে নিয়ে যায়। এরপর কাব্যকে কি করতে হবে সেটা সব বলে দেয়। সব শুনে কাব্য কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে আপত্তি জানিয়ে বলে, কি বলছো তমা, আমরা নিজেদের সুখের জন্য আরেকজনের জীবন নষ্ট করব? এটা আমি কিছুতেই পারবো না। তুমি কি আমাকে ভালোবাসো না কাব্য? আমাকে পেতে চাও না? অবশ্যই আমি তোমাকে পেতে চাই। তোমাকে পাওয়ার জন্য আমি নিজের জীবন দিয়ে দিব। সেটাই তো, তুমি আমার জন্য এত কিছু করতে পারবে, সেখানে আমি তো তোমাকে সামান্য এন্টিং করতে বলছি। তারপরেও আমাদের দুজনের স্বার্থের জন্য একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করব কেন? আমাদের সুখের জন্য এইটুকু করতে পারবা না? আর ওই মেয়েকে, যে তার জন্য তোমার এত দরদ উতলে উঠছে। আমার ভয় হচ্ছে তমা। আচ্ছা তাহলে যাও, আর কোনোদিন আমার কাছে আসবা না। ওই মেয়ের সাথেই সংসার করো। আমিও আমার বাবা মায়ের পছন্দের কাউকে বিয়ে করে নিব। এরকম বলো না প্লিজ, তোমাকে না পেলে আমি মরে যাব। তুমি যা বলবে আমি তাই করব। এই তো আমার সোনা বাবু, এর জন্যই তো তোমাকে এত ভালোবাসি। বলেই তমা কাব্যকে জড়িয়ে ধরলো। কাব্যের কিছুতেই দ্বিধা কাটছে না।
তারা যেটা করতে চাইছে সেটা কি ঠিক? কিন্তু তোমাকে পেতে হলে তো তাকে এই কাজ করতেই হবে। এরপর কাব্য বাড়িতে আসার পথে তোমার প্ল্যান অনুযায়ী একটা বেলি ফুলের মালা আর কয়েকটা চকলেট নিয়ে আসে। রুমে ঢুকতেই দেখলো কথা সোফায় বসে বই পড়ছে। কাব্য সোফার পাশে গিয়ে বসলো, কিন্তু মনে অজানা এক ভয় হচ্ছে, তাই আবারও চলে গেল বিছানায়। কথা কিছু না বলে বই রেখে চলে গেল। কাব্য শুয়ে ফোন টিপছিল। একটু পরে কথা হাতে চায়ের কাপ নিয়ে আসলো। এরপর কাপটা কাব্যের দিকে এগিয়ে দিয়ে বলল, আম্মু বলল এই সময় আপনি চা খান, তাই নিয়ে আসলাম। এই, আপনার মাথায় কি সমস্যা আছে? কতবার বলবো আমার সামনে বউয়ের দায়িত্ব পালন করতে আসবেন না? আমি আপনাকে সহ্য করতে পারি না। বলে কাব্য চায়ের কাপটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। গরম চা ছিটকে পড়ে কথার পায়ের উপরে। কথার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তার ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে, কিন্তু তা তো সম্ভব নয়। এদিকে কাব্য ছাদে এসে মাথায় হাত দিয়ে বসে পড়লো। তার কিছুই ভালো লাগছে না। সে চাইলেও কথার সাথে ভালো ব্যবহার করতে পারছে না। এভাবে আরো 2 দিন কেটে গেল। কথার আর কাব্যের সম্পর্কেও এখনো প্রথম দিনের মতনই। আজ আবারও কাব্য আসার সময় চকলেট আর বেলি ফুলের মালা নিয়ে আসলো। সেদিনের ফুলগুলো শুকিয়ে হয়তো কাঠ হয়ে গেছে। ওই দিন কাব্য চাইলেও দিতে পারেনি, কিন্তু আজ তাকে যে করেই হোক এগুলো কথাকে দিতেই হবে। কাব্য বাসায় এসে দেখলো কথা সোফায় পা দুলিয়ে বসে গল্পের বই পড়ছে। কাব্য চুপচাপ কথার পাশে বসলো। কথাও দেখেও না দেখার ভান করলো। তখন কাব্য আস্তে করে জিজ্ঞাসা করলো, কি করেন? দেখছেন না বই পড়ি। আপনার জন্য একটা সুসংবাদ আছে। ডিভোর্স পেপার এত তাড়াতাড়ি রেডি করে ফেলেছেন? আমি তো শুনলাম কয়েক মাস নাকি সময় লাগে। না, ওসব কিছু না। আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি হলো মিস্টার? গলার স্বর এত নরম কেন? জ্বর হলো নাকি আবার? আরে না, কিছুই হয়নি। তাহলে এরকম করছেন কেন? কাব্য তখন কথার 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। কথা কাব্যের ব্যবহারে চমকে গেল। এই ছেলের আবার হলো কি হঠাৎ করে? কাব্য বেশ নরম গলায় বলল, আসলে আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি। কিভাবে? তা জানি না, পথে আসতে দেখলাম একটা লোক এগুলো বিক্রি করছে, তাই নিয়ে আসলাম। বলে কাব্য পকেট থেকে বেলি ফুলের মালাটা এগিয়ে দিল কথার দিকে। কথা অবাক হলেও হাসি মুখে তা গ্রহণ করলো। এবার সুখবর শুনেন। আব্বু বলছে কালকে থেকে আপনাকে নিয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য। সত্যি বলছেন? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন কেন হবে, সত্যি বলছি। কথা লাভ দিয়ে কাব্যকে জড়িয়ে ধরলো। কিছুটা অপ্রস্তুত থাকায় থমকে গেল কাব্য। কথা যখন বুঝতে পারলো তখন সরে আসলো। কাব্য এখনো ঠায় দাঁড়িয়ে আছে। মনের ভিতরেই কেউ যেন হাতুড়ি পিটাচ্ছে। কতবার সে তোমাকে জড়িয়ে ধরেছে, কিন্তু এই রকম ফিলিংস কখনো হয়নি। কিন্তু কথা জড়িয়ে ধরার পর অদ্ভুত এক ফিলিংস হচ্ছে। কথা হাসি মুখে বলল, আমি সত্যি অনেক হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। আমি কি ধন্যবাদ শুনতে চাইছি? আমার উত্তর কই? কথা কিছুটা সন্দিহান চোখে তাকায় কাব্যের দিকে। কাব্য ইনোসেন্ট ফেস করে দাঁড়িয়ে আছে। তা দেখে কথা কিছুটা হেসে জিজ্ঞাসা করলো, আপনার গার্লফ্রেন্ডের কি হলো? আমি ওসব ভুলে নতুন করে জীবন শুরু করতে চাই। তুমি আমার পাশে থাকবে তো? কথা ভীষণ অবাক হয়। হঠাৎ করেই ছেলেটার কি এমন হলো যে এই রকম অদ্ভুত আচরণ করছে? সে কিছু একটা ভেবে জবাব দিল, আমার তো বিশ্বাস হয় না, তবে ভেবে দেখতে হবে। ওকে, তাহলে তুমি ভেবেই উত্তর দিও। এখন চলো, শুয়ে পড়ো। আপনি যান। এখন থেকে তুমি বিছানায় ঘুমাবে। লাগবে না, আমি সোফায় ভালো আছি। তা তো শুনবো না। বলেই কাব্য কথাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। কথা তো আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে কাব্যের এমন ব্যবহারে। তাহলে কি সত্যি কাব্য তাকে মেনে নিল? কিন্তু এটা কিভাবে সম্ভব? কাব্য তো বিয়ের রাতেই তার সাথে ডিভোর্সের কথা বলল। কথা যখন এইসব ভাবছিল তখনই কাব্য তার মুখের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, বিয়ে করে এনেছি কি সোফায় শোয়ানোর জন্য? কাব্যের গরম নিঃশ্বাসের কথা ফিল করতে পারছে ও। তার অস্থির লাগছে। সে ধাক্কা দিয়ে কাব্যকে সরিয়ে দেয়। কাব্য হালকা হেসে কথার পাশে শুয়ে পড়ে। দুজনের মাঝে অনেকক্ষণ নীরবতা পালন চলল। এরপর কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। সকালবেলায় কাব্যের ঘুম ভাঙতেই দেখলো কথাকে সে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটা তার বুকের মধ্যে মুখটা লুকিয়ে রেখেছে। কিন্তু কাব্য তো তমাকে ভালোবাসে, তারপরেও এই মেয়েটাকে তার চোখে সুন্দর লাগছে কেন? তমার কথা মনে হতেই কাব্য উঠে ফ্রেশ হতে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে রেডি হয়ে নিচে যায়। একটু পরে কথাও নিচে আসে। এ কি কথা মা, তুমি এখনো রেডি হও নাই?
কাব্য তো একটু পর বেরিয়ে যাবে। কথা প্রায় ভুলে গেছিল, সে দৌড়ে রুমে গিয়ে রেডি হয়ে নামে। কালো একটা 3 পিস পরে বের হয় কথা। কাব্য কথার দিকে তাকাতেই চোখ আটকে যায়। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তার আব্বু আম্মু যে পাশে সেটা খেয়ালই নেই। কথা খানিকটা লজ্জা পেয়ে কাব্যর কাছে এসে বসলো। চলুন। কথার ডাকে বাস্তবে ফেরে কাব্য। সে নিজেও খানিকটা লজ্জা পায় তার এই রকম ব্যবহারে। কাব্য ড্রাইভ করছে, কথা পাশে বসে আছে। বাতাসে কথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। এটা দেখতে খুব ভালো লাগছে কাব্যের, কিন্তু কথার ভালো লাগছে না। শেষে বিরক্তি হয়ে কথা চুলগুলো বেঁধে নেয়, কিন্তু কাব্য এটাতে বিরক্তি হয়, কারণ তার চুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। চুলগুলো বাঁধলে কেন? তো কি করব? তোমার চুল খোলা অবস্থায় সুন্দর লাগে, এভাবে ভালো লাগছে না। লাগবে আমার সুন্দর লাগা। কিন্তু আমার লাগবে। বলেই কাব্য টান দিয়ে চুলগুলো ছেড়ে দেয়। কথা প্রথমে কিছুটা রাগ করলেও পরে কাপের হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে কিছু বলতে পারলো না। একটু পর তার ভার্সিটিতে পৌঁছায়। ভার্সিটির গেটের সামনে কথাকে নামিয়ে দিল কাব্য। কথা গাড়ি থেকে নেমে মুচকি হেসে বলল, ওকে, আপনি তাহলে অফিসে চলে যান। ভিতরে কি বয়ফ্রেন্ড আছে? কি বলেন এসব? তাহলে এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? কোথায় ভাবলাম তোমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিবা। এত মেয়েদের সাথে পরিচয় হয়ে কি করবেন? নাকি ভয় পাচ্ছ? কিসের ভয়? আমি কোনো ভয় পাই না, চলুন ভেতরে। এরপর তারা দুজনে ভিতরে প্রবেশ করলো। ভিতরে যেতেই কথা কাব্যের কাছ থেকে হঠাৎই দৌড় দেয়। কাব্য পিছু পিছু দৌড়াতে শুরু করে। কথা দৌড়ে গিয়ে ইমাকে জড়িয়ে ধরে। এটা দেখে কাব্য হাসবে না কাঁদবে ভাবছিল। সে ভেবেছিল কথা হয়তো অন্য কারোর কারণে দৌড় দিয়েছিল। কথা, তুই কেমন আছিস? আমি খুব ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো, কিন্তু তোর এত ভালো থাকার কারণ কি? দুলাভাই কি বেশি আদর করে? দূর, কি বলিস না। তাদের দুজনে কথার মাঝখানে কাব্য বলে উঠল, এখানে যে একজন মানুষ দাঁড়িয়ে আছে তা কি কেউ দেখছে না? আরে না দুলাভাই, বলুন আপনি কেমন আছেন? তোমার বান্ধবী যেমন রাখছে। ওকে একটু দেখে রাখবেন, সারা জীবন অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে, এখন একটু সুখী হলেই আমি খুশি। ইমার কথাটা শোনার জন্য অপ্রস্তুত ছিল কাব্য। এখন সে কি জবাব দিবে? কি করে বলবে যে এখন সে শুধুমাত্র অভিনয় করছে? কাব্য চুপ থাকতে দেখে ইমা বলল, কি হলো দুলাভাই? কিছু না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এরপর কাব্য ফিরে আসে। ওদিকে কথা ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে বাসায় ফিরে শাশুড়ি মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে রুমে যায়। বিকেলে কাব্য অফিস থেকে ফিরে রেস্ট নিচ্ছিল। সন্ধ্যা নামতে আর কিছুক্ষণ বাকি। এই সময়টা খুবই ভালো লাগে কথার, তাই সে ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎই পেছন থেকে কারোর পায়ের শব্দ শুনে ঘুরে তাকিয়ে দেখে কাব্য আসছে। কি করেন ম্যাডাম? এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এমনি দাঁড়িয়ে আছি। মন খারাপ? না, এমনি এই পরিবেশটা আমার কাছে অসাধারণ লাগে, তাই এখানে দাঁড়িয়ে আছি। তাহলে তো আমাকেও ডাকতে পারতে। কাব্য গিয়ে কথার পাশে বসে। দুজনে চেয়ারে বসে গল্প করছে। এভাবে আরো 10 দিন কেটে যায়। এই 10 দিন কাব্য কথার সাথে সব সময় থেকেছে। সত্যি বলতে অভিনয় করতে করতে কথার প্রতি একটা টান অনুভব করতে শুরু করেছে কাব্য। এই অনুভূতি অন্য সব কিছুর থেকে আলাদা। ওদিকে তমা কাব্যকে জোর করছে সবকিছু শেষ করার জন্য। কাব্য বিশাল দোটানায় পড়ে গেছে। কি করবে বুঝে উঠতে পারছে না। তমা কাব্যের ব্যবহারে বুঝতে পারছে না কাব্য সত্যি সত্যি মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছে। বারান্দায় দাঁড়িয়েছিল কাব্য। তখন তমা কল করলো। কাব্য বারান্দার এক কোণে গিয়ে ফোনটা ধরলো। ওপাশ থেকে তমা বলল, কাব্য সোনা, কি করো? কিছু না, বসে আছি। তুমি আমার সাথে দেখা করতে পারবে প্লিজ? কোথায় দেখা করব? তমা একটা ঠিকানা দেয়। কাব্য দেরি না করে ঠিকানা অনুযায়ী একটা রেস্টুরেন্টে পৌঁছায়। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে কাব্য। সে মনে মনে চিন্তা করলো, আজ তো আমাকে সে বলে দিবে যে কাজটা তার দ্বারা সম্ভব হবে না। সে কথাকে ভালোবেসে ফেলেছে। তমা যেন তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নেয়। কিন্তু কাব্য যেই মাত্র রেস্টুরেন্টে ঢুকলো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ তার সামনের টেবিলে তমা আর কথা বসে আছে। কাব্যকে আসতে দেখে তমা এগিয়ে আসলো। হাত বাড়িয়ে কাব্যকে জড়িয়ে ধরতে যাবে, তখন কাব্য সরে যায়। তমা কিছুটা বিরক্ত হলেও কাব্যকে হাত ধরে নিয়ে যায় কথার সামনে। কাব্য চোখ তুলে তাকাতে পারছে না কথার দিকে। মেয়েটা তাকে কি মনে করবে যদি তমা সবকিছু বলে দেয়? কাব্য আরেক দফা আশ্চর্যের সপ্তম আকাশে পৌঁছে দিয়ে তমা হেসে হেসে বলল, তুমি কোনো চিন্তা করো না কাব্য, আমি ওকে সব সত্যি বলে দিয়েছি। তুমি যে আমার কথা মতো অভিনয় করেছিলে এটাও বলে দিয়েছি। তমা, তুমি পাগল হয়ে গেছো? মানে কি বলছো কাব্য? তুমি তো আমার কথাতেই ওর সাথে ভালোবাসার নাটক করেছিলে।
তাই না? কিন্তু তাই বলে আমার কাছ থেকে পারমিশন না নিয়ে তুমি... বুঝলাম না, এতে তোমার পারমিশন নেওয়ার কি আছে? আমি একটা জিনিস শুরু থেকে করেছিলাম, সেটা সমাপ্তি আমি নিজেই টেনে দিলাম। দুজনের তর্কাতর্কি যেন চরম পর্যায়ে তখন তাদের থামিয়ে দিয়ে কথা বলে উঠল। কাব্য, তুমি শুধু বলো যে ওই মেয়েটা যা বলছে সব মিথ্যা, তুমি আমাকে ভালোবাসো। কথাটা বলার সময় কথার চোখ ছলছল করছে। কাব্য এতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আগে কখনো পড়েনি। সে কি বলবে এখন? কাব্য কিছু বলতে যাবে তার আগেই তমা রাগ দেখিয়ে বলল, তোমাকে কতবার বলবো, কাব্য তোমার সাথে আমার কথা মতো অভিনয় করেছিল আর তুমি সেটাকে সিরিয়াস ভেবেছিলে? হাউ ফানি। আপনি চুপ করুন, আমি ওর মুখ থেকে শুনতে চাই। আসলে কথা তমা যা বলছে সব সত্যি, কিন্তু পুরো কথা শেষ হওয়ার আগেই কথা কান্না করতে করতে বেরিয়ে পড়ল। কাব্য কথাকে আটকানোর জন্য পিছন পিছন গেল, কিন্তু কথা একটা সিএনজিতে উঠে গেল। ওদিকে তমা দাঁড়িয়ে শুধু মজা দেখছে। কাব্য গাড়ি নিয়ে বেরিয়ে গেল বাসার দিকে। পুরো পথ কাব্যের কাছে আগুনের মতো লাগছিল। মনে হচ্ছিল তার বুকে কেউ যেন অনবরত আঘাত করে যাচ্ছে। কাব্য বাসায় আসতেই তার আব্বু আম্মু এসে ঘিরে ধরলেন। কাব্য তার বাবার দিকে তাকিয়ে অসহায়ভাবে প্রশ্ন করলো, আব্বু, কথা কি বাসায় আসছে? খবরদার, তোর ওই মুখে আমাকে আব্বু ডাকবি না। আমার বন্ধুর আমানত আমি তোর হাতে তুলে দিয়েছিলাম, তুই এভাবে তার প্রতিদান দিলি? আব্বু, আমার কথাটা তো শুনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আজ এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে চলে যাবি। এই সম্পত্তির উপর তোর কোনো অধিকার নেই। কাব্য তার বাবার কথায় অবাক হলো না, কারণ সে জানতো এমন কিছুই হবে। সে দৌড়ে রুমে গেল। গিয়ে দেখলেও কথা ব্যাগ গোছাচ্ছে। কাব্য পিছন থেকে বলল, কোথায় যাচ্ছ তুমি? কথা কোনো উত্তর না দিয়ে ব্যাগে সবকিছু ঢোকাচ্ছে। কাব্য গিয়ে কথাকে নিজের দিকে ঘোরালো। কথার চোখ দুটো লাল হয়ে আছে। এতটা ভয়ঙ্কর রূপ কাব্য আগে কখনো দেখেনি কথাকে। কাব্য অনুরোধের সুরে বলল, প্লিজ আমার পুরো কথাটা শোনো। আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি আমাকে ডিভোর্স দিবেন নাকি আমি আপনাকে ডিভোর্স দিব? প্লিজ কথা, আমার পুরো কথাটা শোনো। আমি ভুল করেছি ওর কথা শুনে, কিন্তু এই কয়েকদিনে আমি তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এইটাও কি তমা আপনাকে শিখিয়ে দিয়েছে? এত নিখুঁত অভিনয় আপনার, সত্যি আমি অবাক না হয়ে পারছি না। এবার কাব্য শক্ত করে কথাকে জড়িয়ে ধরলো। কথা ছোটার জন্য ছটফট করতে, কিন্তু কাব্য কিছুতেই ওকে ছাড়ছে না। কাব্য শেষ পর্যন্ত কান্না করে দিল। তার ভিতর পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে অনেক বড় কিছু সে হারিয়ে ফেলেছে, কিন্তু আজ যে বড্ড নিরুপায়। তার কথা কেউ বিশ্বাসই করবে না। কথা ধাক্কা দিয়ে কাব্যকে সরিয়ে দিল। এরপর ব্যাগ নিয়ে নিচে নামলো। কাব্য পিছন পিছন আসলো। কথা তার শ্বশুরের সামনে গিয়ে মাথা নিচু করে বলল, আব্বু আম্মু, আপনারা কষ্ট পাবেন না। আমার আপনাদের উপর কোনো অভিযোগ নেই। এই কয়েকদিন নিজের মেয়ের থেকেও বেশি আগলে রেখেছেন আমাকে, যার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আর ওনাকে ওনার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবেন দয়া করে। কাব্যের বাবা কথাকে জড়িয়ে ধরলেন। কথা আর থাকতে পারল না, হাউ মাউ করে কান্না করে দিল। কাব্যের বাবার চোখেও জল। তিনি কাঁদতে কাঁদতে কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি পারলাম না মামুনি, পারলাম না তোর বাবাকে দেয়া কথা রাখতে। কি জন্য যে তোকে এই কুলাঙ্গারের সাথে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করলাম। পারলে আমাকে ক্ষমা করে দিস মা। কথা কিছু বলেই সেই শক্তি হারিয়ে ফেলেছে। কোনো মতে সবাইকে বিদায় জানিয়ে সে কাব্যের কাছে আসলো। এরপর হালকা হাসার চেষ্টা করে বলল, খুব ভালো থাকবেন। তমাও আপনাকে অনেক ভালোবাসে। সময় মতো বিয়েটা করে নেবেন। তবে একটা কথাই বলবো, আমার মতো কাউকে এভাবে ঠকাবেন না। কারণ মানুষ সব অত্যাচার সহ্য করতে পারলেও ভালোবাসার অত্যাচার সহ্য করতে পারে না। আমি ছোটবেলা থেকে অত্যাচার অবহেলা সহ্য করে বড় হয়েছি, তাই ততটাও ভেঙে পড়িনি। কিন্তু অন্য কেউ হলে নিশ্চিত আত্মহত্যা করতো। কথা আর ফিরে তাকালো না, সোজা বেরিয়ে গেল বাড়ি থেকে। কাব্য শুধু হা হয়ে তাকিয়ে থাকলো তার যাওয়ার দিকে। ঘর কাটতেই কাব্য তার আব্বু আম্মুর কাছে গেল, আম্মু আব্বু প্লিজ ওকে আটকাও। কিন্তু তারা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলেন। কাব্য পিছন পিছন গেল, কিন্তু কথাকে দেখলো না, তাই বাধ্য হয়ে ফিরে আসলো। এরপর রুমে এসে দরজা বন্ধ করে দিল। আজ কান্না তার কোনো উপকারে আসবে না। সত্যি সে অপরাধ করেছে, তার কোনো ক্ষমা নেই। ওদিকে কথা বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগলো অজানা গন্তব্যে। তার পা যেন আর চলছে না। যতটা সামনে এগোচ্ছে মনে হচ্ছে পিছন থেকে কেউ ধরে রেখেছে। কেন এমন হচ্ছে তার জীবনে? কেন তার সাথেই সব হতে হবে? ছোটবেলায় শুনেছিল পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো ভালোবাসা। আজ সেই দুর্বল স্থানেই ভালোবাসা নামক ভয়ঙ্কর অস্ত্রের আঘাতে সে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মনে মনে শুধু একটাই কথা আর বলতে ইচ্ছা করছে,
কেন এমনটা করলে কাব্য? তুমি যখন ডিভোর্সের কথা বলছো তখন এতটা কষ্ট হয়নি, কিন্তু ওই মেয়ের মুখ থেকে শোনা প্রতিটা কথা আমার কাছে এক একটা বিষাক্ত তীরের মতো মনে হচ্ছিল। তুমি তো সরাসরি আমাকে বলতে পারতে, তাহলে কেন আমাকে দূরে সরানোর জন্য এই পথ বেছে নিয়েছিলে? কথা কোথায় যাবে, কিভাবে থাকবে, এসব চিন্তা করতে করতে ফোন বের করে ইমাকে কল করলো। ইমা তার কথা শুনে তাড়াতাড়ি গাড়ি নিয়ে পৌঁছালো। ইমা আর ইমার ভাই রিফাত কথাকে নিয়ে তাদের বাড়িতে আসলো। কথাকে সোফায় বসিয়ে ইমা এমন অস্থিরতা শুরু করলো যেন ঘটনাটা কথার সাথে নয় বরং তার সাথেই ঘটেছে। ইমা কথার হাত চেপে ধরে বলল, প্লিজ দোস্ত, আমাকে পুরো ঘটনা খুলে বল, আমার খুব টেনশন হচ্ছে। কথা আস্তে আস্তে সবকিছু খুলে বলল তাদের। সব শুনে ইমা আর তার ভাই বলল সারা জীবন কথা এখানেই থাকতে পারবে। ইমার বাবা মা বিদেশে থাকেন, ওখানে এত বড় বাড়িতে শুধু তারা ভাই বোন থাকে। কথাকে একটা রুম দেওয়া হলো। কথা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে কান্নায় ভেঙে পড়লো। ওদিকে কাব্য সেই যে রুমে ঢুকেছিল আর একটা বাড়ির জন্য রুম থেকে বের হয়নি। সন্ধ্যাবেলা বের হয়ে কথাকে খুঁজতে বের হলো। প্রথমে কথার বাড়িতে গেল, কিন্তু সেখানে তো কথা নেই। কাব্য কি করবে ভেবে পাচ্ছে না। শেষে ইমার কথা মনে হতেই কাব্য ইমার বাড়ির দিকে রওনা দিল। পথে তমার সাথে দেখা। কান্নার কারণে কাব্যের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তা দেখে তমা কাব্যের হাত ধরে বলল, কাব্য তুমি কোথায় যাচ্ছ? আর তোমার এই অবস্থা কেন? কাব্যের রাগ হতে লাগলো তমার উপরে, কিন্তু কিছু বলতে পারছে না। কিছুক্ষণ চুপ থাকার পর কাব্য একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আসলে তমা, সত্যি বলতে আমি কথার প্রতি আসক্ত হয়ে পড়েছি। কথা চলে যাওয়া মাত্র আব্বু আমাকে তার সব কিছু ছেড়ে চলে যেতে বলছে। তার সম্পত্তির উপর আমার আর কোনো অধিকার নেই। এই কথা শুনে তমার মাথায় যেন বাজ পড়লো। তার এতদিনের পরিশ্রম সব বিফলে গেল। তাহলে সে বুঝতে পারলো কাব্য তার হাত থেকে বেরিয়ে গেছে, তাই নতুন শিকার খুঁজতে হবে। কাব্য তমাকে নিশ্চুপ থাকতে দেখে রহস্যময় একটা হাসি দিয়ে ইমার বাড়ির দিকে গেল। তমা এবার তাকে আর আটকালো না। তা দেখে কাব্য তাচ্ছিল্যের সুরে হাসলো। লম্বা একটা সময় মানুষের সাথে সম্পর্কে থাকলে কিছুটা হলেও তো সেই মানুষ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কাব্য ইমার বাসার সামনে দাঁড়িয়ে দরজায় নক করতেই ইমা দরজা খুললো। কাব্যকে এই সময় তার বাসায় দেখে সে অবাক হলো। নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, মিস্টার কাব্য, আপনি এখানে কেন? প্লিজ ইমা, আমার কথাটা শোনো। আমি জানি কথা এখানে আছে, তুমি প্লিজ ওর সাথে আমার দেখা করিয়ে দাও। অসম্ভব। এখন আপনি ওর সামনে গেলে ও আরো কষ্ট পাবে। যদি কথাকে ধোকা দিয়ে আপনার মনে হয় সে কিছুই বোঝে না, সে বোকা, তাহলে আপনি ভুল ভাবছেন মিস্টার কাব্য। কারণ যারা ধোকা খায় তারা আসলে অবুঝ নয়, বরং তারা আপনাদের মতন মানুষকে এতটা বিশ্বাস করে যার যোগ্য আপনারা নন। আপনিও আমার বান্ধবীর যোগ্য নন মিস্টার কাব্য। তাই ভালোই ভালোই বলছি, চলে যান এখান থেকে। বলে দরজা অফ করে দিল ইমা। কাব্য বাইরে এসে ইমাদের গেটের সামনে দাঁড়িয়ে থাকলো। ওদিকে কথা ব্যালকনিতে এসে নিচে কাব্যকে দেখে অবাক হয়। লোকটাকে দেখলেই তার কষ্ট হয়। এখন কেন এখানে আসলো? কথা কাব্যকে মন থেকে ভালোবেসেছিল, কিন্তু কি আর করার, সবার কপালে তো আর সুখ থাকে না। কাউকে একবার মন থেকে ভালোবেসে ফেলার পর অসুবিধা এটাই, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেক কঠিন মনে হয়। কথার ইচ্ছা করছে মরে যেতে, কারণ তার জীবনের প্রতিটা মুহূর্ত তাকে মৃত্যু যন্ত্রণা দিচ্ছে। কথা আর সেখানে দাঁড়াতে পারলো না, সোজা রুমে চলে আসলো। কাব্য কখন সেখান থেকে চলে গেছে সেটা কথা জানে না। রাতে সে খেতে চাইছিল না, কিন্তু ইমা জোর করে খাইয়ে রুম পর্যন্ত নিয়ে আসে। এরপর নিজে দাঁড়িয়ে থেকে কথাকে ঘুমাতে বলে। কথা চোখ বন্ধ করতেই ইমা চলে গেল তার রুমে। কিন্তু ঘুম কি এত সহজে ধরা দেয়? সে তো ধরা দেয় না। কথা বিছানার এক পাশে শুয়ে অপর পাশে তাকিয়ে আছে। এই কয়েকদিনে কাব্য তার একটা অভ্যাসে পরিণত হয়েছিল। রাতে শুয়ে কাব্যর সাথে করা দুষ্টুমির কথা মনে হতেই কথার অস্থিরতা শুরু হলো। কেউ একজন বলেছিল মন খারাপের রাতগুলো খুব দীর্ঘ হয়, আর সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে কথা। রাত যেন একদমই শেষই হতে চায় না। ওদিকে কাব্য আনমনেই রাস্তা দিয়ে হাঁটছে। আজ যে সে বড়ই নিঃস্ব, তার কিচ্ছু করার নেই। কাব্য রাস্তার পাশে হেলান দিয়ে বসে কান্না করছে। বাসায় ফিরে যাবে সেই মুখটাও ওর নেই। এভাবে কতক্ষণ বসেছিল খেয়াল নেই। বসে থাকতে থাকতে একসময় সেখানেই ঘুমিয়ে পড়লো কাব্য। পরদিন সকালে ঘুম ভাঙতেই কাব্য লক্ষ্য করলো সে রাস্তায় শুয়ে আছে। জীবনটা কত অদ্ভুত, তাই না? গতকালও সে বিখ্যাত এক বিজনেসম্যানের আদরের সন্তান ছিল, কিন্তু আজ সে রাস্তার কুকুরের মতো শুয়ে আছে।
ওদিকে সকালে ঘুম ভেঙে যাওয়ার পর কথা কাব্যকে মিস করতে থাকে, কারণ এই কয়দিন ঘুম থেকে উঠে দেখতো সে কাব্যের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আজ কাব্য নেই, কিন্তু ওর স্মৃতিগুলো তো রয়ে গেছে। কাব্যের চোখ থেকে অজান্তেই 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কথা ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। একটু পর ইমা এসে জোর করে টেবিলে নিয়ে গেল নাস্তা করাতে। কথা ইমার দিকে তাকিয়ে চুপচাপ প্লেট নাড়ছে। তখন রিফাত বলল, কথা, তুমি যদি চাও তাহলে আমি একটা হেল্প করতে পারি। আমার অফিসে একটা পোস্ট খালি আছে, যদি চাও তুমি জয়েন করতে পারো। এতে করে তোমার এসব ঝামেলা থেকে মনটা একটু হলেও সরবে। ভাই কিন্তু খারাপ কিছু বলেনি, তুই বিষয়টা ভেবে দেখিস। হয়তো আজকে কাজের মধ্যে থাকলে এসব ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবি। কথা কিছুটা চিন্তা করে হ্যাঁ বলে দিল। ওদিকে কাব্যের অবস্থা একদিনে নাজেহাল। বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিল, হঠাৎই মাথা ঘুরতে রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে গেল। তার আব্বু অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিলেন, তখন কাব্যকে পড়ে থাকতে দেখে দৌড়ে আসলেন। এরপর কাব্যকে ধরে নিয়ে রুমে জাগালেন। ডাক্তার এসে কাব্যকে দেখে স্লাইন দিয়ে গেল। কাব্য চোখ খুলতেই কথাকে খুঁজতে লাগলো, কিন্তু সে তো নেই। কাব্যের মা এসে ছেলের পাশে বসলেন। কাব্য কান্না করে বলল, আম্মু, আমি ভুল করে ফেলেছি, কিন্তু কথা কি পারতো না আমাকে আর একটা সুযোগ দিতে? আমি ওকে ছাড়া মরে যাব মা। কাব্যের মা কিছু বলতে পারলেন না। কি বলবেন তিনি? এই দিন তো কাব্য নিজেই ডেকে এনেছে। কাব্যের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কাব্য একসময় মায়ের কোলেই ঘুমিয়ে পড়ল। দুপুরের ঘুম থেকে উঠে কাব্য কথার ফোনে অনেকবার কল করলো, কিন্তু ফোন বন্ধ। তাই কাউকে কিছু না জানিয়ে আবারও চলে যায় ইমার বাড়িতে। সেখানে গিয়ে দরজায় নক করতে থাকে। ইমা আর রিফাত দুজনেই এখন বাইরে, তাই কথাই দরজা খুললো। কথা দরজা খুলতেই সামনে কাব্যকে দেখে মনে জমে থাকা কষ্টগুলো আবারও আঘাত করলো। কথা দ্রুত দরজা বন্ধ করতে যাবে, তখনই কাব্য বলল, কথা প্লিজ আমার কথাটা একবার শোনো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কথার এবার রাগ হলো লোকটার উপরে। সে তাচ্ছিল্যের সুরে হেসে বলে, তোমার জন্য এখন আমার করুণাও হয় না মিস্টার কাব্য। শোনো, যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকে নষ্ট করে, যেমনটা তুমি আমার জীবন নষ্ট করেছো। তাই রিকোয়েস্ট করছি, চলে যাও। কথা প্লিজ এইভাবে বলো না। আমি স্বীকার করছি আমি ভুল করেছি, তবে আমাকে কি লাস্ট বার ক্ষমা করা যায় না? আমি লাস্ট একটা সুযোগ চাই। তুমি আর 1 মিনিটও এখানে দাঁড়াবে না। তোমাকে আমার ঘৃণা লাগে, আর কখনো আমার সামনে আসলে আমার মরা মুখ দেখবে। কথা শোনো মিস্টার কাব্য, আপনি যাবেন নাকি আমি নিজের কোনো ক্ষতি করে ফেলবো? কাব্য স্তব্ধ হয়ে গেল। কি বলবে সে? কথা যদি সত্যি নিজের কোনো ক্ষতি করে ফেলে তাহলে কি হবে? কাব্য উত্তেজিত হয়ে বলল, প্লিজ তুমি নিজের কিছু করো না, আমি এখনই চলে যাচ্ছি। বলেই কাব্য চলে গেল। কথা দরজা বন্ধ করে মাটিতে বসে পড়ল। কান্নায় ভেঙে পড়েছে সে। ভালোবাসার মানুষের সাথে এমন ব্যবহার বড় কষ্ট দিয়েছে তাকে। কাব্য ওখান থেকে যাওয়ার সময় একটা দোকানে উঠে অনেকগুলো সিগারেটের প্যাকেট কিনে রুমে এসে দরজা বন্ধ করে দিল। শুনেছে সিগারেটের ধোঁয়ার সাথে নাকি কষ্টগুলো একটু ভোলা যায়, সেই প্রচেষ্টাই করবে সে। রুমে এসে সিগারেট ধরিয়ে টান দিতে লাগলো। ওদিকে বিকেলে ইমা এসে কথাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল। সে কথাকে তুলে রুমে নিয়ে গেল। এরপর কথার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কিরে, হঠাৎ করে কি হলো তোর? এভাবে কান্না করছিস কেন? ও আসছিল, আমি ওকে তাড়িয়ে দিয়েছি। বলে কথা ইমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। ইমা বুঝলো কথার মনের অবস্থা, তাই সে চুপচাপ কিছুক্ষণ সেখানেই বসে রইল। কথা যখন একটু শান্ত হলো তখন ইমা তাকে শুইয়ে দিয়ে নিজের রুমে গেল। পরদিন ইমা রিফাতকে বলল কথাকে অফিসে নিয়ে যেতে। বাসায় ওকে একা রেখে গেলে কখন কি মাথায় আসবে আর নিজের ক্ষতি করে ফেলবে। মানুষের মন কখন কি চিন্তা আসে কে জানে। কথাকে এই ব্যাপারে বললে সেও রাজি হয়ে গেল। এরপর রিফাত আর কথা দুজনে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। কাব্য সেই কাক ডাকা ভোরে এসে ইমার বাড়ির সামনে থাকা টঙের দোকানে বসে এক ধ্যানে যদি একটাবার মেয়েটাকে দেখতে পায়। কিন্তু কথাকে রিফাতের সাথে বের হতে দেখে তার বুকটা ফেটে যাচ্ছে। ওদিকে রিফাতও আগে থেকেই কথাকে পছন্দ করত, কিন্তু কোনোদিন বলতে পারেনি।
এখন একটা সুযোগ আছে ওর জন্য, কিন্তু কথা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে ওর বোনের সাথেও সম্পর্ক নষ্ট হবে। তাই রিফাত নীরবে নিজের ভালোবাসাকে আগলে রেখেছে। যদি কখনো কথা কাব্যকে ভুলতে পারে তাহলে হয়তো সেদিন রিফাত কথার সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করবে। এদিকে কাব্য বাসায় ফেরার সময় কয়েকটা মদের বোতল কিনে আনলো। মা বাবার আড়ালে সেগুলো রুমে এনে দরজা বন্ধ করে দিয়ে খেতে লাগলো। এই ভয়ঙ্কর জিনিসটা হয়তো তাকে এই ভয়াবহ কষ্ট থেকে কিছুটা হলেও তো মুক্তি দিবে, কিন্তু সবকিছু ক্ষণিকের জন্য। এভাবে কেটে গেল সপ্তাহখানেক। কাব্য প্রতিদিন সকালে ওই দোকানে গিয়ে বসে থাকে আর অপেক্ষা করে কথা কখন বের হবে। কিন্তু কথা প্রতিদিনই বের হয়, তবে সেটা একা নয়, রিফাতের সাথে। কাব্য মনে মনে সিদ্ধান্ত নিল রিফাতের সাথে কথা বলবে, কিন্তু প্রায় 8 থেকে 10 দিন রিফাতের সাথে একান্তে কথা বলতে চাইলেও রিফাত তাকে ইগনোর করত। শেষ একদিন বিকালে রিফাতকে শপিং মলের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য জোর করে তাকে আটকালো। রিফাত বিরক্ত কি হয়ে সমস্যা বলল, আপনার? কয়েকদিন থেকে বড্ড জ্বালাচ্ছেন আপনি। প্লিজ ভাই একটু হেল্প করেন। কথা তো আপনাদের বাসায় থাকে, ওকে একটু বোঝান প্লিজ। আমি ওকে ছাড়া বাঁচবো না। কেন? ওকে কষ্ট দেওয়ার সময় মনে ছিল না এসব? এখন কেন কথা বলতে চাচ্ছেন? আপনি কি ভেবেছেন আমরা কথাকে আপনার হাতে তুলে দেব যাতে আপনি আবার ওকে কষ্ট দিতে পারেন? প্লিজ এইভাবে বলবেন না। বিশ্বাস করুন, আমি ওকে অনেক ভালোবাসি। ওকে কষ্ট দেওয়ার কথা আমি কল্পনাও করতে পারি না। ওকে আমিও ভালোবাসি, তাই বলে আমি কি ওর সাথে এরকম অভিনয় করেছি? কি বলেন এসব? ভালোবাসেন মানে? ও আমার বিবাহিত স্ত্রী। কিসের বিয়ে? যে বিয়েতে বাসর ঘরে ডিভোর্সের কথা হয় সেই বিয়ে আমি মানি না। কথা খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবে আপনার এই বিয়ে নামক নাটক থেকে। ওর জীবনে আপনার ছায়াও আমি পড়তে দেব না। কাব্য আর থাকতে পারলো না, রেগে রিফাতের কলার চেপে ধরলো। রিফাতও কম কিসে, সেও ধাক্কা দিয়ে কাব্যকে রাস্তায় ফেলে দিল, সেখান থেকে চলে গেল। এরপর থেকে রিফাতের সাথে কথা বলার কোনো সুযোগই কাব্য পায়নি। কেটে গেল আরো 4টা মাস। কাব্য কয়েকদিন থেকে খেয়াল করেছে তার মাথায় প্রচন্ড ব্যথা হয় আর কিছু খেতে ভালো লাগছে না, হাঁটতে কষ্ট হয় তার। কাব্য সারাদিন রুমের এক কোণে পড়ে থাকে। রুমটা অগোছালো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সিগারেটের প্যাকেট। কাউকে রুমের কাছেও আসতে দেয় না কাব্য। তার বাবা মা ছেলের এই অবস্থা দেখে কান্নায় বুক ভাসাচ্ছেন। ওদিকে কথাও প্রতি রাতে কাব্যকে মিস করে। এখন তার নিজের প্রতি এখন রাগ হয়, কেন করলো এমনটা? কাব্যের সাথে কথা দেখা হয়নি অনেক দিন, কেমন আছে সে? এদিকে কাব্য সিঁড়ি দিয়ে নিচে নামছিল, হঠাৎ করেই হোঁচট খেয়ে সিঁড়ি থেকে গড়িয়ে গিয়ে নিচে পড়ে। তার বাবা মা দৌড়ে এসে গিয়ে দেখতে কাব্য সেন্সলেস হয়ে পড়ে আছে। তখন তার বাবা মা তাকে তুলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার হতাশ হয়ে বলল, রোগের অবস্থা তো ভয়ঙ্কর। অতিরিক্ত মাদক সেবনের ফলে ফুসফুস এবং একটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, আর একটা কিডনিও প্রায় নষ্ট হওয়ার পথে। ডাক্তারের এমন কথা শুনে কাব্যের বাবা মাথায় বাজ পড়ল। তাদের ছেলের এমন অবস্থা আর তারা একটুকুও বুঝলো না। কাব্যের মা তো এটা শুনে প্রায় পাগল হয়ে গেছেন। কাব্যের বাবা ডাক্তারের দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলল, ডাক্তার, যত টাকা লাগে আমি দিব, তবু আপনি কিছু একটা করুন। আমার একটা মাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে আমরা কি করব? সরি, আমার এখন কিছুই করার নেই। আপনাদের উচিত আল্লাহকে ডাকা, এছাড়া আর কোনো উপায় নেই। ওনাকে বাঁচাতে হলে ওনার 2টা কিডনি পরিবর্তন করতে হবে, আর এভাবে উনি বেশি হলে 1 মাস বাঁচবেন, এরপর সব আল্লাহর হাতে। কাব্যের বাবা মা দুজনেই বাকরুদ্ধ হয়ে গেলেন। কাব্যের মা দাঁড়ানো থেকে ঠাস করে পড়ে গেলেন মেঝেতে। তা দেখে কাব্যের বাবা নিজেকে শক্ত করলেন। প্রায় 2 ঘন্টা পর কাব্যের জ্ঞান ফিরেছে। ডাক্তার সেই খবর দিতে কাব্যের বাবা মা দৌড়ে তাকে দেখতে কেবিনে আসলো। কাব্যের অবস্থা খুবই ভয়াবহ, মুখের হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে, পুরো শরীর যেন কঙ্কালের মতো, চোখগুলো আগুনের মতো লাল হয়ে গেছে। কাব্যের মা ছেলের এই অবস্থা দেখে কাব্যকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। কাব্য দুর্বল হাতে মাকে আলতো করে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলল, আব্বু আম্মু, তোমরা কথাকে প্লিজ বলো আমার সাথে একটাবার দেখা করতে। আমি ওকে একবার দেখতে চাই বাবা। হে বাবা, আমি আজই যাব, ওর পায়ে ধরে হলেও এখানে নিয়ে আসব। বাবার এমন কথায় কাব্য ভয় পেয়ে গেল। তাহলে কি তার বড় কোনো অসুখ হলো? তার বাবা তো সাধারণ কোনো কারণে কান্না করতে মতো মানুষই নন। কাব্য বাবার দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে বলল, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, তাই না? কে বলেছে বাঁচবি না? তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। কাব্য তার ছেলের সুরে হাসলো।
তার বাবার ভাঙা কণ্ঠই বলে দিচ্ছে সে কঠিন রোগে আক্রান্ত। কিছুক্ষণ পর ডাক্তার এসে কাব্যের বাবা মাকে বের করে দিয়ে কাব্যকে ইঞ্জেকশন দিল। কাব্য আবারও বেহুশ হয়ে গেল। কাব্যের বাবা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা ইমার বাসার দিকে রওনা হলো। ইমা, রিফাত, কথা সবাই বাসায় ছিল। কাব্যের বাবা মা দুজনে গিয়ে তাদের হাত জোর করে বললেন যেন তারা কাব্যকে দেখতে একটা বার যায়। কথা প্রথমে বুঝলো না, কিন্তু পরে যখন কাব্যের এই অবস্থা শুনলো তখন আর নিজেকে সামলাতে পারলো না। দৌড়ে বাড়ি থেকে একাই বেরিয়ে পড়লো। তাকে এভাবে দৌড়াতে দেখে পিছন পিছন বাকিরাও আসলো। কথাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কাব্যের কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে তারা। 40 মিনিট পর ডাক্তার তাদের দেখা করার অনুমতি দিল। সবাই কথাকে একা পাঠালো কাব্যের কাছে। কাব্য উল্টো দিকে ফিরে শুয়েছিল। কাব্যের কেবিনে ঢোকার শব্দে ফিরে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। দুজনের চোখে জল। কাব্য চুপচাপ তাকিয়ে আছে কথার দিকে। কথা দৌড়ে গিয়ে কাব্যকে জড়িয়ে ধরলো। কাব্য অসহায় গলায় বলল, কথা আমাকে প্লিজ ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করেছি। তুমি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। প্লিজ চুপ করো, এসব বলো না, তোমার কিচ্ছু হবে না। কাব্য আর কিছু বলল না। কথা কাব্যের হাত জড়িয়ে ধরে কাব্যের পাশে বসে থাকে। কাব্য এই দিনটার অপেক্ষায় কত নির্ঘুম রাত কাটিয়েছে তার হিসাব নেই, কিন্তু আজ যখন আসলো তখন আর সময় নেই। এটাই হয়তো ভাগ্য। ফজরের সময় কাব্যের হঠাৎ করেই বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। ইমা আর কাব্যের বাবা মা দৌড়ালো ডাক্তারকে খবর দিতে। রিফাত কাব্যের বেডের পাশেই দাঁড়িয়ে আছে। কথা উঠতে যাবে তখন কাব্য ওর হাত ধরে বলে, কথা একটা রিকোয়েস্ট করি? বলো। রিফাত ভাই তোমাকে অনেক ভালোবাসেন। আমি চলে গেলে ওনার সাথে তুমি সুখে থাকবে। উনি আমার মতো অভিনয় করবেন না। আর রিফাত ভাই, কথাকে আমি আপনার কাছে আমানত রেখে গেলাম। প্লিজ ওকে সারা জীবন আগলে রাখবেন। কাব্যের এমন কথা শুনে কথা কাব্যকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে দিল। কাব্য বুঝলো তার দিন ফুরিয়ে এসেছে। ডাক্তার আস্তে আস্তে বুকের ব্যথাটাও আস্তে আস্তে কমে আসছে। আজকাল প্রায়ই এমন তীব্র ব্যথার সম্মুখীন হয় সে। এই ব্যথা আবার নিজে থেকেই সেরে যায়। সকাল হয়ে গেল। তারপরও আরেকটা সন্ধ্যা। পুরো একটা দিন কথা কাব্যের পাশে থেকেছে, কাব্যের দেখাশোনা করেছে। কাব্য সহ্য করতে পারছিল না এইসব। আসলে মানুষ অতিমাত্রায় কষ্ট যেমন সহ্য করতে পারে না, ঠিক তেমনই অতিরিক্ত আনন্দও সহ্য করতে পারে না। কাব্যের ভীষণ ইচ্ছা করছে বাঁচতে, কিন্তু তার হাতে তো সময় নেই। রাতে সবাই কাব্যকে ঘুমিয়ে থাকতে দেখে কেবিনের বাইরে ছিল, আবার কেউ নিচে গিয়েছিল টুকটাক কাজে। এদিকে কাব্য কেবিনের জানলার কাছে উঠে গিয়ে বাইরে তাকিয়ে আছে। জানলার কাছেই একটা গাছ। কাব্যের হঠাৎ কি হলো কে জানে, সে নিজেকে ঠিকঠাক করে নিয়ে গাছটা বেয়ে বাইরে চলে গেল। কাব্য খুব ভালো করেই বুঝতে পারছে সে বেশি দিন বাঁচবে না, তাই সে চায় না কথা তার লাশ দেখে কান্না করুক। এসব চিন্তা মাথায় নিয়ে কাব্য হসপিটালের নিচে নেমে অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে দৌড়াতে লাগলো। এদিকে একটু পরে কেবিনে একজন নার্স এসে কাব্যকে না পেয়ে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে অনেক খোঁজাখুঁজি করেও কাব্যকে পায় না। তাদের এসব গোলমালের মধ্যেই কথা সহ বাকিরা সবাই ভিতরে চলে আসে। কাব্যকে না দেখে কথা ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ডক্টর, আমার স্বামী কোথায়? এই অবস্থায় কোথায় গেল? দেখুন, আপনারা স্বামীকে আমরা এখানেই রেখে গিয়েছিলাম। এখন আমরাও খুঁজছি। একটু ওয়েট করেন, আমার অ্যাসিস্ট্যান্ট সিসিটিভি ফুটেজ আনতে গেছে। একটু পর একজন হসপিটালের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে আসে। হসপিটালের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। কাব্য এভাবে পালাতে দেখে সবাই হতবাক হয়ে যায়। ডাক্তার নিজেও জীবনের প্রথম কোনো রোগীকে এমন ভাবে পালাতে দেখলো। তখন ডাক্তার কাব্যের বাবা মাকে উদ্দেশ্য করে বলল, তিনি এমনটা কেন করলেন? আর ওনার যে কন্ডিশন, তাতে চিকিৎসা না করালে? কথা ডাক্তারের কথা শুনে বেহুশ হয়ে যায়। কাব্যের বাবা রিফাত সবাই কাব্যকে খুঁজতে লাগলো, কিন্তু কাব্যের কোনো খোঁজ নেই। প্রায় 1 সপ্তাহ খোঁজার পর যখন কাব্যকে পাওয়া গেল না, তখন সবাই ধরে নিল কাব্য হয়তো মারা গেছে। কিন্তু কথা এটা বিশ্বাসই করে না। সে বিশ্বাস করে যে কাব্য ফিরে আসবে। এরপর থেকে শুরু হলো আরো এক ভয়ঙ্কর অবস্থা। প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে কাব্য হারিয়ে যাওয়ার। কাব্য মারা গেছে নাকি বেঁচে আছে সবারই অজানা, কিন্তু ওর স্মৃতি রয়ে গেছে পুরো পরিবারের মাঝে। রিফাতের সাথে কথার আর বিয়ে হয়নি। কথা নিজেও আগের মতো নেই। এখন সে মানসিক ভারসাম্যহীন। সব সময় কাব্যের একটা ছবি নিয়ে পড়ে থাকে। কথার বিশ্বাস তার কাব্য একদিন ফিরে আসবে। কাব্য চলে যাওয়ার পর থেকেই কথা ইমার বাড়ি থেকে চলে আসে। এখন সে কাব্যের বাবা মায়ের সাথেই থাকে। কাব্যের বাবা মাও অনেকবার চেষ্টা করেছে কথাকে রিফাতের সাথে বিয়ে দিতে, কিন্তু পারেননি। অন্য কারোর সাথে বিয়ের কথা শুনলে সে পাগলামি শুরু করে।
আজ কাব্যের বাবা মা কথাকে নিয়ে বাইরে বের হয়েছেন। মেয়েটা এখন বাড়ির বাইরে যেতে ভয় পায়। কথা কাব্যের মায়ের হাত ধরে একটা পার্কে একটু হাঁটাহাঁটি করছিল। কাব্যের মা বয়স্ক মহিলা, একটু হাঁটতেই ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে পড়ল। কথা আনমনেই এদিক ওদিক হাঁটছিল। হঠাৎই একটা কালো গাড়ি থেকে একটা লোক নামলো। কথা লোকটাকে দেখে চিৎকার দিয়ে উঠল। এই মুখটা তার বড্ড চেনা, বড্ড আপন। এটা আর কেউ নয়, এটা কাব্য। কথা দৌড়ে কাব্যের কাছে যায়, কিন্তু ততক্ষণে কাব্য একটা ব্যাগ নিয়ে গাড়িতে আবারও উঠে গিয়েছিল। কথা অনেক ডাকলো, কিন্তু কাব্য শুনলো না। কথা তাড়াতাড়ি করে একটা গাড়ির নাম্বার নোট করলো। কাব্যের বাবা মা কথাকে খুঁজে না পেয়ে বাইরে এসে দেখে কথা দাঁড়িয়ে আছে। কাব্যের মা কথার কাঁধে হাত দিয়ে বললেন, কি হলো মা, এখানে কি করো? আম্মু আসছিল। কে আসছিল মামুনি? আম্মু কাব্য আসছিল, আমি নিজের চোখে দেখেছি কাব্যকে। ও এখানে দাঁড়িয়ে ছিল। তুমি ভুল দেখছো মামনি, হয়তো অন্য কেউ ছিল। বিশ্বাস করো আব্বু, আমি ওকেই দেখেছি। এই দেখো, আমি ওর গাড়ির নাম্বার নোট করেছি। আচ্ছা, এখন বাড়ি চলো, আমি বিকেলে খুঁজতে বের হব। কাব্যের মা বাবা কথাকে বুঝিয়ে বাসায় নিয়ে আসলো, কিন্তু কথার অস্থিরতা শুরু হলো। সে অনবরত রিফাতকে কল করতে থাকে। রিফাতও কথার অপেক্ষা করে ব্যর্থ হয়ে বিয়ে করে নিয়েছে। ইমা তার মামাতো ভাইকে বিয়ে করে এখন স্বামীর সাথে লন্ডনে থাকে। এতদিন পর কথার কল পেয়ে রিফাত অবাক হয়। সে ফোন রিসিভ করে হালকা হেসে বলল, কি ব্যাপার কথা, এতদিন পর আমার কথা মনে পড়লো তাহলে? আসলে ভাইয়া, আমি একটা দরকারে কল করেছিলাম। কি দরকার বলো? ভাইয়া, কাব্য বেঁচে আছে। আমি ওকে দেখেছি একটু আগে। আমি কথা বলতে যাওয়ার আগেই গাড়ি নিয়ে চলে গেছে। আমি ওর গাড়ির নাম্বারটা নোট করেছি। তুমি কি সিরিয়াস যে তুমি কাব্যকেই দেখেছো? আমি 100% নিশ্চিত। তুমি প্লিজ এই গাড়ির মালিকের খোঁজ নাও। ওকে তুমি আমার কাছে পাঠাও, আমি বিকালের মধ্যে খোঁজ নিয়ে জানাচ্ছি। কত তাড়াতাড়ি করে গাড়ির নাম্বারটা পাঠালো রিফাতের কাছে, কিন্তু এরপরে যেন তার শান্তি হচ্ছে না। সে পারলে নিজেই খুঁজতে বের হয়ে যায়। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, এখনো কারোর কোনো খোঁজ নেই। কথা রুমে পায়চারি করছে, এমন সময় রিফাতের কল আসলো। কথা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এটারই জন্য। সে দ্রুত ফোনটা রিসিভ করে জিজ্ঞাসা করলো, ভাইয়া, পেয়েছো গাড়ির মালিককে? পেয়েছি, কিন্তু মনে হয় না গিয়ে কোনো লাভ হবে। কেন ভাইয়া, কি হয়েছে? গাড়ির মালিক একজন মহিলা, আর উনি বিশাল বড় একটা কোম্পানির মালিক। ওনার ঠিকানাটা ম্যানেজ করে দিবে প্লিজ? আচ্ছা, ওনার ঠিকানা তোমাকে মেসেজ করেছি, তুমি দেখো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম। ঠিকানা পেয়ে কথা কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। ঠিকানা অনুযায়ী বেশ বড় একটা বাড়ির সামনে এসে পৌঁছায়, কিন্তু এখানে এসে তার ভয় হতে লাগলো। বাড়িটা যদি ভিতরে কাব্য না থাকে। শেষে সাহস করে দরজার কলিং বেল বাজতেই একজন মহিলা এসে দরজা খুলে দিলেন। কথাকে দেখে বেশ অবাক হলেন। এরপর জিজ্ঞাসা করলেন, আপনি কে আর কাকে চাই? এটি কি জুইয়াপুর বাসা? জি, আমি জুই, কিন্তু আপনি কে? আপু, আমার নাম কথা। আপনার কাছে একটা দরকারে আসছিলাম। আচ্ছা চলুন ভেতরে বসে কথা বলি। জুই কথাকে ভিতরে নিয়ে বসালো। এরপর সোফায় বসে কথার দিকে তাকিয়ে হালকা এসে জিজ্ঞাসা করলো, তুমি করেই বলছি, তুমি আর থেকে ছোটই হবে। জি আপু, অবশ্যই। আচ্ছা এবার বলো কি দরকারে এসেছো? আপু, আজ দুপুরবেলা একজন লোককে আপনার গাড়ি ড্রাইভ করতে দেখলাম। উনি কে? আমার ভাই। কিন্তু কেন বলো তো? উনি কি বাসায় আছেন? উপরে আছে। ওনাকে ডাকা যাবে প্লিজ? আচ্ছা ডাকছি, কিন্তু কেন সেটা তো বলবে। উনি আসলে বলবো আপু, আপনি প্লিজ ওনাকে ডাকেন। যে কথার দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল। এরপর কাব্যকে ডেকে আনলো। কাব্য নিচে নামতেই কথাকে দেখে আশ্চর্য হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। কথার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কথা উঠে কাব্যর পাশে গিয়ে কান্না করে বলে কথা হাউ মাউ করে কাঁদতে লাগলো। কাব্যের হঠাৎ কি যেন হয়ে গেল। সে এক মুহূর্ত ওইখানে দাঁড়ালো না, সোজা উপরে চলে গেল। এটা দেখে জুই কথার কাছে এসে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এখানে কি হচ্ছে আমাকে বলবে তো? আপু, উনি কি সত্যি আপনার ভাই? ভাই? আমার মিথ্যে হয় নাকি? আর তুমি এসব জিজ্ঞেস করছো কেন? আপু, ও আমার স্বামী কাব্য। কি আবল তাবল বলছো? ও আমার ভাই সিফাত, ও কি করে তোমার স্বামী হবে? তোমার কোথাও ভুল হচ্ছে। বিশ্বাস করুন আপু, আমার কোনো ভুল হচ্ছে না। গত 1 বছর যাবত আমরা ওকে খুঁজছি, কিন্তু পাইনি। প্লিজ আপু, সত্যি করে বলুন।
তাহলে শোনো, তোমাকে সত্যিটাই বলি। আমার একমাত্র ছোট ভাই সিফাত একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কোমায় চলে যায়। দিনরাত ওকে নিয়ে দৌড়াদৌড়িতে ছিলাম। হঠাৎ একদিন রাতে বাড়ি ফেরার সময় ওকে রাস্তায় পড়ে থাকতে দেখে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার জানালো ওর নাকি দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ওকে হাসপাতালে ভর্তি করে বাসায় চলে আসি। 4 দিন পর আমার ভাই মারা যায়। আমার তখন কি হয়েছিল আমি নিজেও জানি না। আমি ডাক্তারকে বলে আমার ভাই দুটো কিডনি আমার এই ভাইকে দিয়ে দিতে বলি। ডাক্তার খুবই রিস্কের উপর অপারেশন করে। ভাগ্যক্রমে ও বেঁচেও যায়। এরপর থেকে আমি ওর বোন আর ও আমার ভাই সিফাত। ও তোমার কথা অনেক বলেছে, তোমাদের পরিবারের সব ঘটনাও আমি জানি। কিন্তু সমস্যা হচ্ছে ছেলেটা অনেক ভেঙে পড়েছে, তাই এমন অদ্ভুত ব্যবহার মাঝে মাঝে করে। তবে ও এখনো তোমাকে ভালোবাসে। তুমি উপরে যাও, সব ঠিক হয়ে যাবে। কাব্য, কেন এসেছো এখানে? আর কত কষ্ট দিবে আমাকে? এর থেকে ভালো আমাকে মেরেই ফেলো। সারা জীবন তো মানুষের কষ্টের কারণ হলাম, এখন একটু শান্তির কারণ হয়ে আছি, থাকতে দাও। এদিকে যে আমি প্রতি মুহূর্তে খুন হচ্ছি তার বেলায়। আমি তো সুখে আছি। কথা কাব্যের হাত ছড়িয়ে ধরে কান্না করে বলল, এখন প্লিজ আমার সাথে চলো। আমি যে আর পারছি না এসব সহ্য করতে। চলে যাও এখান থেকে, আমি যাব না। তাহলে আমারও লাশ যাবে এখান থেকে। এই মুহূর্তে আমি আত্মহত্যা করব তোমার সামনে। আমার এসব আর সহ্য হচ্ছে না। এসব আজগুবি কথাবার্তা বলছো সিফাত? এসব কি? কথাটা বলতে বলতে জুই রুমে প্রবেশ করলো। কাব্য জুইকে দেখে নিজেকে স্বাভাবিক করে উঠে দাঁড়ালো। এরপর বলল, আপু, আমার পক্ষে ওই বাড়িতে যাওয়া সম্ভব নয়। ওখানে গেলে ওদেরকে আমি যে কষ্ট দিয়েছি সব মনে পড়ে যাবে। এখানে থেকে কি ভুলতে পেরেছো? এর চেয়ে ভালো চলে যাও। তোমার কি হবে আপু? আমি তো আমার ভাইকে একেবারে যেতে দিব না। যাবে, তবে ভাগাভাগি করে। আমার সাথে কিছুদিন এসে থেকে যেতে হবে। কথা কাব্যের বাবা মাকে কল করে তাড়াতাড়ি জুইয়ের পাশে আসতে বলে। জুইও মেহমানদের জন্য খাবারের আয়োজন করতে নিচে যায়। এদিকে কাব্য কথার সামনে কান ধরে দাঁড়ায়। কথা কাব্যের হাত ছাড়িয়ে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কোনোদিন ছেড়ে গেলে খুন করে ফেলবো। হুম। কি অনেক কষ্ট দিচ্ছ আমাকে। আমি তো আড়াল থেকে তোমাকে সবসময় ভালোবেসে গেছি, এখন সেই ভালোবাসা দিয়ে সব কষ্ট ভুলিয়ে দিব। আমাকে মাফ করে দিও। তোমাকে এভাবে ফিরিয়ে না দিলে হয়তো এতদিন কষ্ট পেতে হতো না। চুপ, ওসব কথা আমি আর মনে করতে চাই না। এখন থেকে নতুন করে আমাদের জীবন শুরু করব। বলে কাব্য কথাকে শক্ত করে জড়িয়ে ধরল। মূলত বিশ্বাস থাকলে সবই সম্ভব। যদি নিজের ভালোবাসার উপরে বিশ্বাস থাকে তাহলে হারিয়েও সেই ভালোবাসা আবারও ফিরে পাওয়া সম্ভব। কাব্য আর কথা ভালো থাকুক তাদের জীবনে, এটাই প্রত্যাশা। আজ এই পছন্দই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পছন্দ